হঠাৎ করেই হিরো থেকে অনেকটা খলনায়কের ভূমিকায় অবতীর্ণ করানোর চেষ্টা করা হচ্ছে সেনাপ্রধানকে। তবে এই কাজ আমরা করছি না, যারা বড় বড় কি বলা হয় যে কিংরা আছেন বা যারা বড় বড় বিশ্লেষকরা আছেন, যাদের কাছে অনেক তথ্য উপাত্ত থাকে। আপনারা যদি দেখেন, হঠাৎ করেই অনলাইন কিং আমাদের যিনি আছেন পিনাকি ভট্টাচার্য বা ডক্টর কনক সারোয়ার, আরও যারা আছেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে শেখ হাসিনার আমল থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন, আর সরকার পতনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে, যাদের একটা বিশাল ফ্যান বেস বা পলিটিক্যাল দলভিত্তিকও কিন্তু সাপোর্ট রয়েছে। তো গেল কয়েকদিন যাবৎ হঠাৎ করেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে তারা নানাবিধ প্রশ্ন করছেন। তারা বলছেন যে লাইক মিশরের মতন একটা সেনা সমর্থিত সরকার এখানে তারা আপনার এস্টাবলিশ করতে চায়, পেছনে অনেক কিছুই ঘটছে, সেনাবাহিনীর ভেতরেও নানান ধরনের ঘটনা ঘটছে। সকল কিছুর মধ্যে একটা নেগেটিভ ইমেজের মধ্যে সেনাপ্রধানকে দাঁড় করানোর চেষ্টা করছে বা তারা তাদের যুক্তিতর্ক দিয়ে সেটাকে প্রমাণিত করার চেষ্টা করছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে সেনাপ্রধানকে নিয়ে কি ভাবছেন? সমালোচনার মধ্যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই যে সরকারটা তৈরি হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে কে? এই সেনাবাহিনী। যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আজকে সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেখানে তিনি আপনার এই বক্তব্যটা দিয়েছেন। আর তিনি যখন সেখানে গিয়েছিলেন, তাকে স্বাগত জানিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অফ জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। তো সেখানে তিনি সেনাপ্রধানেরও ভূয়সী প্রশংসা করেছেন যে সেনাপ্রধান জাতির ওই ক্রান্তিলগ্নে, মানে 5ই আগস্টের ঠিক একদিন আগেও আমাদের সরকারের বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা সর্বশেষ শক্তি প্রয়োগ করে তিনি রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন। ইভেন সেনাবাহিনীকেও তিনি যেভাবে পুলিশ বা আমাদের বাকি সশস্ত্র সংগঠনগুলো ভূমিকা রেখেছে, একই ভূমিকা রাখতে বলেছে, কিন্তু সেনাবাহিনীর সেই সিদ্ধান্তটাকে মেনে নেয়নি। সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা তাদের নানান বিবৃতির সামনে এসেছিল যে তারা জনগণের বিপরীতে গুলি ছড়বে না, যদিও মাঝখানে ছোট কিছু ঘটনা ঘটে গেছে। আর ওই ঘটনাগুলোকে কেন্দ্র করেই আপনার দেখা গেছে যে এখন যারা সেনাবাহিনী নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে, বাহিনী না সেনাপ্রধানকে নিয়েই বা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকে জাতিসংঘে নাকি একটা প্রাইস পোস্টিং পেয়ে গেছেন, এরকম অনেক কিছু আমরা দেখছি, আলোচনায় আসছে। এগুলো বড় বড় ঘটনা। তো সেই ঘটনাগুলোর মধ্যে যখন আলোচনা সমালোচনা হচ্ছে, এই মুহূর্তে সেনাপ্রধানের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য অবশ্যই তার জায়গাটাকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করছে। ওনাকে নিয়ে কোনো বক্তব্য নাই। ইভেন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য যে আলটিমেটাম দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে, সেইটা নিয়েও কিন্তু সরকার ওই রকম কোনো রকম মুভমেন্টে যাচ্ছে না। তো সকল কিছু মিলিয়ে সেনাপ্রধানের উপর যে একটা ঝড়ঝাপটা তৈরির চেষ্টা, অথবা সত্য মিথ্যা পিছনেটা আল্লাহ ভালো জানে, যে এখানে নানান ঘটনা হচ্ছে, আমরা ছোট মানুষ, তো সেইখানে আমার কাছে মনে হয়েছিল হয়তো সেনাপ্রধানের সাথে একটা ইস্যু ক্রিয়েট হইতে পারে। কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য সেনাপ্রধানকে একটা কি বলছে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, বা তার ইমেজের জায়গাটা বা সরকারের সাথে সেনাবাহিনীর যে সম্পৃক্ততা বা বন্ধনটা সেটা কতটা স্ট্রং, এইটা প্রকাশ করা হয়েছে যে তোমরা যারা সমালোচনা করছো তোমরা করতে পারো, কিন্তু তোমাদের কথায় আমরা সরকার পরিচালনা করব না, সরকারের সিস্টেমে চলবে, এমনটাই মনে হয় বার্তা কিছুটা বোঝা গেল। তো যাই হোক, ওয়াকারুজ্জামানের জন্য এটা এই মুহূর্তে খুবই শক্ত একটা ইস্যু। শেখ হাসিনার সরকারের পতন হয়ে গেছে প্রায় 2 মাস হয়েছে, আর এই 2 মাস সময় পরে বেশ কিছু নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো, আর সেই ফুটেজটা দেখানোর আগে এখানে একটা প্রাক পটভূমি বলে নেই যে আমরা রিসেন্টলি শুনছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাবেন। আলোচনায় যে নামটা আছে আরব আমিরাত এবং আরেকটা আছে সৌদি আরব। তো অনেকের কাছে প্রশ্ন যে সৌদি বা আরব আমিরাত কেন আসলে শেখ হাসিনা বেছে নিতে চাচ্ছেন, তাদের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্কটা কেমন ছিল, অথবা ব্যক্তি শেখ হাসিনাকে সেখানে কতটুকু নিরাপদ বা কি বলা হয় যে সিকিউরিটি ইস্যুটা কাজ করে যাবে। তো এই ভিডিওর এই অংশ দেখলে আপনি বুঝতে পারবেন যে সেই ক্ষেত্রে আসলে কেন শেখ হাসিনা আরব রাষ্ট্রগুলোকে বেছে নিচ্ছেন। চলুন শুনি মূল কথা। আমরা 34 জন সৌদি প্রবাসী
আমরা কোটা আন্দোলনের সমর্থন করার কারণে সৌদি মদিনা থেকে আমাদের ৩৬ জনকে ১ মাস ১৮ দিন জেল খাটায়ে বাংলাদেশে পাঠায় উপদেষ্টা ডক্টর। দর্শক, যখন এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন আমরা আরব আমিরাতের ভিডিওগুলো খুব দেখেছিলাম। আমি নিজেও একটা ভিডিও করেছিলাম। ইভেন আরব আমিরাতে আমাদের ভাইদেরকে জেলে নিয়ে আটক করে রাখা হয়েছিল এবং এখানে অনেকে যাবজ্জীবন সহ নানান হিসাবে পানিশমেন্ট করা হয়েছিল। তো আমাদের ডক্টর ইউনূসের সরকার তিনি আপনার কি বলে যে আরব আমিরাতের যিনি শেখ হাসিন তার কাছে ফোন করার পরে বিষয়টা শর্ট আউট হয়েছে বা সমাধান হয়েছে। কিন্তু এখন এসে আমরা আজকে এই ভিডিও ফুটেজ দেখে জানতে পারলাম তখন সৌদিতেও আসলে এই ইস্যুতে গ্রেপ্তার হয়েছে প্রায় ৩৪ জন বাঙালি। আর তাদেরকে সেখানে মানে যাবজ্জীবন সাজা টাজা দেয় নাই, কিন্তু তাদের ভিসাটা ক্যান্সেল করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আজকে এই ভাইরা তারা সকলে সম্মিলিত হয়ে একটা প্রতিবাদ জানিয়েছেন। ইভেন সরকারের কাছে আবদার করেছেন তাদেরকে যেন সৌদিতে যাওয়ার জন্য সৌদির যুবরাজের সাথে কথোপকথন করা হয়, অথবা সেখানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা বৈদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করা হয়, অথবা তাদেরকে বাংলাদেশে কোনো ধরনের ক্ষতিপূরণ অথবা কোনো কর্মসংস্থান পুনর্বাসনের জন্য আবদার করা হয়। তাহলে আপনি দেখেন আরব আমিরাতের ভিডিওগুলো যত ভাইরাল হয়েছে, আমি সৌদিটা জানতামই না, তবে আমরা শুনছি সৌদিতে এগুলো নিষিদ্ধ ছিল, কিন্তু সেখানে প্রটেস্ট করার কারণে বা সমর্থন নিয়ে মিছিল করার কারণে এরকম জেল হয়েছে এই প্রথম। কিন্তু আমার সম্ভবত আপনারাও জানলেন যে সৌদিতে এভাবে ধরপাকড় চলেছে। আর এটা কেন চলেছে? ওই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা যখন এই সরকার পতন ঘটল ঠিক আগ মুহূর্তে যে রেমিটেন্স নিয়ে একটা স্ট্রাইক মুভমেন্ট নিয়েছিল, এই রেমিটেন্স স্ট্রাইক মুভমেন্টটার পাশাপাশি বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল, সমাবেশ হয়েছিল। বাংলাদেশে যা ঘটেছে এগুলো দেখে মানুষ ক্ষুব্ধ ছিল আর সেই ক্ষোভটা প্রকাশের জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু আপনি সারা পৃথিবীর এমন কোনো রাষ্ট্র পাবেন না যেখানে আপনি চাইলে অ্যাম্বাসির সামনে গিয়া আপনি বিক্ষোভ করতে পারেন, আপনি প্রতিবাদ করতে পারেন, আপনার পুলিশ কিছু বলবে না, আপনি কোনো অপরাধ না করলে হয়েছে। মানে আপনি কোনো স্লোগান দেওয়া, কোনো বক্তব্য দেওয়া, সেটা কখনোই অপরাধ হিসাবে পরিগণিত হয় না পশ্চিমা রাষ্ট্রগুলোতে। তো সেই ক্ষেত্রে এখন আমরা বুঝতেছি যে কেন আসলে মধ্যপ্রাচ্যকেই বেছে নিয়েছেন শেখ হাসিনা। কারণ আরব আমিরাত বা সৌদি আরব, সেখানে যেই আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে আছেন, অবস্থান করছেন, এখন কিন্তু বিষয়টা এমন না যে রাস্তা দেখলেন ৫ জন প্রবাসী তাদেরকে গালি দিলেন। তারা সরকারে নাই, কিন্তু ওই দূতাবাসগুলোর সাথে বা ওই দেশের সরকারের সাথে তাদের মিনিমাম লেভেল একটা কমিউনিকেশন আছে। তো সেই জায়গা থেকে সেই মানুষগুলা আর আপনি আমি সাধারণ একজন প্রবাসীর ওজনটা কিন্তু সমান না। তাদেরকে কোনো রকম গালাগালি করলে সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে গায়ে হাত তোলা তো দূরেরই কথা, ভিসা ক্যান্সেল হবে, পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। এই ভয়টা কিন্তু মানুষের মধ্যে ঢুকাই দিছে ওই দেশের সরকারগুলো, আরব রাষ্ট্রগুলা। আর যার কারণে পশ্চিমা বিশ্বে আবার এই সুযোগ সুবিধাটা নাই। তো হোপসো এই কারণেই আপনার মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে পরবর্তী গন্তব্য হিসাবে বেছে নিচ্ছেন শেখ হাসিনা।